সিন্ডিকেটটা আগে ভেঙে দিতে হবে, সবার আগে আমি এটাই করব। বাংলাদেশের ইতিহাসে বেস্ট কোচ কাবরেরা। তো আমরা মনে হয় না ভালো প্লেয়ার খুঁজতেছি, আমরা জাস্ট নামের পিছনে দৌড়াচ্ছি। ফ্যান আর আলট্রাস এইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? যদি 10 জন আলট্রাস এক কোনায় থাকে, এখানে এই ম্যাচের মধ্যে অনেক বড় অবদান থাকবে। আমার কিন্তু 80% ফ্যান বের হয়ে গেছে, বাট আলট্রাস কিন্তু তখনও গর্জন করে গিয়েছে নারীদের উৎসাহ দেওয়ার জন্য। আপনারা যদি একদিনের জন্য বাফুফের প্রেসিডেন্ট হন তাহলে কোন কাজটা আগে করবেন? জাস্ট হামজার সমিতকে বিক্রি করতেছে, আর কিচ্ছু না। কারণ আলট্রাসের জন্ম বাংলাদেশে হয় না, এটা ইউরোপে হয়েছে। এটা এখন না, অনেক অনেক আগে থেকে হয়েছে। আপনারা কি চান, যে বড় স্টেডিয়াম নাকি ছোট বাট বেস্ট একটা ট্রেনিং গ্রাউন্ড? তো এখানে ফ্যানদের বিশাল বড় ক্রেডিট, এখানে বাফুফের আমি ক্রেডিট তেমন একটা দেখি না। আসসালামু আলাইকুম, আমি হারিস মোহাম্মদ, স্পোর্টস ভয়েসের পডকাস্টের প্রথম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কোনো পরিসংখ্যান নাই, আজকে আমরা শুনবো মাঠের ভেতরের এবং বাইরের গল্প, ফুটবলের চ্যান্স, ফ্যান লয়ালিটি, এই সব বিষয় নিয়ে আজকে কথা হবে একদম ওপেনলি অনেস্ট ভাবে। তো এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস কমিউনিটির দুইজন প্রতিনিধি আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, প্রথমে আপনাদের পরিচয়টা যদি একটু দিতেন। আমি রাকিবুল ইসলাম সাগর, বাংলাদেশ ফুটবল আলট্রাসের সাধারণ সম্পাদক হিসেবে আছি। আমি ইয়াসিন মোল্লা, বাংলাদেশ ফুটবল আলট্রাসের মিডিয়া ম্যানেজার হিসেবে আছি। আচ্ছা ভাইয়া, আল্ট্রাস এই শব্দটা আমরা অনেকবার শুনেছি বা রিসেন্টলি যদি বলে খুব বেশি পপুলার। সো বাইরের দেশে এরকম আল্ট্রাস অনেক কমিউনিটি আছে, তাহলে এই কমিউনিটিটা আসলে কি, এদের কাজটা কি? আলট্রাস কমিউনিটি যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের প্রেক্ষাপটে একদমই নতুন। নতুন বলতে আমরা শুরু করেছি অনেক আগে, বাট বর্তমান সময় এটা সামনে এসেছে বা আমরা এটা নিয়ে চিন্তা করতেছি। তো ওয়ার্ল্ডের অন্যান্য দেশ বা ক্লাব ম্যাচগুলোতে যদি আমরা দেখতে থাকি, উগ্রপন্থী বলি আমরা বাংলাতে বললে, যে উগ্রপন্থী কিছু ফ্যান বেস থাকে যাদের কাজ হচ্ছে 90 মিনিট বিপক্ষ টিমকে ভরকে দেওয়া এবং তাদেরকে ভয় পাওয়ানো। তো সেই একই জিনিস আপনার হোম অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আপনার যে আচ্ছা, হ্যাঁ। সাপোর্টাররা থাকবে, তারা সেই জায়গাটা যেতে হবে, যারা অপোনেন্ট ভয় পাবে আপনাকে, সেই জায়গা থেকেই এসেছে। আচ্ছা, তা প্রশ্ন যদি ইয়াসিন ভাইকে বলে, আচ্ছা বাংলাদেশের বাইরেও তো আল্ট্রাস ফুটবল কমিউনিটি এরকম আছে, সো আমাদের দেশের আল্ট্রাস এবং বাইরের আল্ট্রাসের মধ্যে কি কোনো মিল বা অমিল রয়েছে? আমরা তো, আমাদের দেশে আলট্রাস ছিল না। আমরা তো বাংলাদেশ ফুটবল আলট্রাসের শুরুটা হয় 2019 সালে। তো এর আগে কিন্তু বাংলাদেশে আলট্রাস চিনতো না, এবং কি 1 বছর আগে কেউ আলট্রাস চিনতো না। আলট্রাসটা আসছেই হচ্ছে ইউরোপ বা অন্যান্য দেশ থেকে। তো আমরা বলতে গেলে যে তাদেরকে একটা অনুসরণ করে আলট্রাসকে করা। কারণ আলট্রাসের জন্ম বাংলাদেশে হয় না, এটা ইউরোপে হয়েছে। এটা এখন না, অনেক অনেক আগে থেকে হয়েছে। আপনি সেটা একটু ইউরোপের খেলাগুলো দেখলেই একটু বুঝতে পারবেন যে আসলে ওই দেশে হয়তো তাদের দেশে এটা একদমই সাধারণ, আমাদের দেশে এটা হচ্ছে একদম মানে ইউনিক নতুন কিছু। এখানে অমিলের কিছু নাই, আমরা তাদেরকে অনুসরণ করতেছি। দেখা যাইতেছে তারা যেইভাবে আমরা দেখে থাকি যে ইউসিএলের ম্যাচগুলো আপনার দেখা যাইতেছে টপ টিমকে যখন হোম ম্যাচে নিয়ে যায়, দেখা যায় যে ওই ম্যাচ ড্র করে ফেলে, হারাই ফেলে। কিন্তু আপনি তাদের পরিসংখ্যান দেখলে নিশ্চিত যে এই ম্যাচ ওই দলে হারার কথা, কিন্তু হোম ম্যাচে যা দেখা যায় যে তারা উইন নিয়ে ফেলে। এটা নেওয়ার কারণে হচ্ছে ওই আলট্রাসদের, তাদের যে ফ্যান বেসদের, এটাই তো। আচ্ছা, বুঝতে পেরেছি। সেটা হলো, তো আমরা কিন্তু ইপিএল বলি বা লা লিগা, তারপর চ্যাম্পিয়ন্স লিগ, এগুলো নিয়ে কিন্তু বাংলাদেশে যদি ফ্যানের অভাব নাই, অ্যানালিস্টের অভাব নেই, এটা নিয়ে কথা বলার অভাব নেই। কিন্তু বাংলাদেশে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা খুব রিসেন্টলি হয়েছে, যেটা আমরা বলতে পারি যে হামজা সমিত আসার পরে। সো এইখানে আপনার কি মনে হয় যে কি কারণে অ্যাকচুয়ালি, বা আমি যদি এটাও বলি যে এখন কিন্তু মাঠে দর্শক আসে শুধুমাত্র হামজা সমিত খেললেই, তো কি কারণে মনে হয় যে বাংলাদেশে আসলে ফুটবল প্যাশনেট ফ্যানরা আছে কিন্তু ওনারা বাংলাদেশ ফুটবলটাকে নিয়ে এতটা প্যাশনেটলি নেয় না? তো এটার পিছনে কিছু গ্যাপ আছে, যে আমরা লাস্ট বাংলাদেশে ফুটবলের ভালো একটা হাইপ ছিল 90-এর দশকে। এরপরে আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিম হচ্ছে ব্যান হলো। এরপর আমরা সেই লেভেলের খেলাটা উপহার দিতে পারছি না, বাংলাদেশের সাপোর্টাররা যেটা চায়। এবং ইয়ং জেনারেশনকে টানা বা ম্যাচ সম্প্রচারের ক্ষেত্রে যে ইটা লাগে, প্রচারণাটা লাগে, সেই জায়গাটা বাফুফের প্রচুর গ্যাপ আছে, যে গ্যাপটা তাদের পূরণ করা উচিত। এবং তাদের যে সম্প্রচারটা থাকে, লাইভ সম্প্রচারটা খুব নিম্নমানের। এর চেয়ে হয়তো আমরা নর্মাল অ্যান্ড্রয়েডতে ভালো সম্প্রচার করতে পারি। তো এই যে গ্যাপগুলো, এবং তাদেরকে টানতে হলে যে ভালো প্লেয়ার লাগবে, তো আমরা মনে হয় না ভালো প্লেয়ার খুঁজতেছি, আমরা জাস্ট নামের পিছনে দৌড়াচ্ছি। তো আমাদের অবভিয়াসলি যদি বাফুফে বা আমাদের ক্লাবগুলোর একাডেমি থাকতো এবং ওখান থেকে একাডেমি থেকে প্লেয়ার উঠে আসতো, এবং সেই মানের প্লেয়ার উঠে আসলে অবভিয়াসলি আবার সবাই ফুটবলে ব্যাক করবে। আচ্ছা,
হ্যাঁ, সুন্দর উত্তর দিচ্ছি। সেটা হলো, আচ্ছা, ফ্যান আর আল্ট্রাস এইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? ফ্যান তো অনেক রকমের হয়। তো আমরা যখন ফার্স্ট শুরু করেছিলাম দেখতাম মানুষ বাদাম খাচ্ছে, সিঙ্গারা খাচ্ছে আর খেলা দেখতেছে, হাতে তালি দিচ্ছে। আর আলট্রাস মানে আলট্রাস এবং ফ্যানদের ভিতরে এখনও একটা সংঘর্ষ হয়। তারা আলট্রাস গ্যালারিতে যদি ভুলক্রমে ঢুকে পড়ে, তাদের একটাই থাকে, বসে যাও, এত চিল্লাচ্ছ কেন? তো এই যে জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে নর্মাল ফ্যান এবং আলট্রাস ফ্যান দুইজনের মানে ভিতরে বুঝতে পার্থক্য পারছি, দেখবো। আল্ট্রাস মানে খুব একদম প্যাশনেটলি অ্যাগ্রেসিভ ভাবে যদি বলি বা অপোনেন্টকে, আর নর্মাল ফ্যান দেখা যায় হয়তো দেখছি এন্টারটেইনমেন্টের জন্য, ওরা ওরকম ভাবে হয়তো চ্যান্ট করে করে না, এরকম বিষয়গুলো থাকে। আপনি এই ব্যাপারটা যদি দেখেন, নারীদের ম্যাচে আমরা যখন সেকেন্ড গোলটা খেয়ে গেলাম আজারবাইজানের সাথে, আমার কিন্তু 80% ফ্যান বের হয়ে গেছে। বাট আলট্রাস কিন্তু তখনও গর্জন করে গিয়েছে নারীদের উৎসাহ দেওয়ার জন্য। এই জায়গাটা হচ্ছে নর্মাল ফ্যান এবং আলট্রাসকে। আপনার দল হারুক বা জিতুক, দলের হ্যাঁ। পাশে থাকবেন, দলকে সাহস যোগাবেন, কারণ ওরা সামনে ওদের ম্যাচ আছে। এই সাহসটা থেকে ওরা সামনে আরও এক্সপায়ার্ড হয়ে আরও ভালো খেলবে। সাধারণ ফ্যান আর হচ্ছে আলট্রাস এর মধ্যে যদি একটু পার্থক্য দেখেন, আপনি পুরো গ্যালারিতে 10,000 দর্শক আছে। এই 10,000 দর্শক থেকে এই খেলায় তাদের অবদান আপনি তেমন রাখতে পারবেন বলে আমার মনে হয় না। কিন্তু যদি 10 জন আলট্রাস এক কোনায় থাকে, এখানে এই ম্যাচের মধ্যে অনেক বড় অবদান থাকবে। এটা হয়তো যদি আজকে একজন ন্যাশনাল টিমের প্লেয়ার এখানে উপস্থিত থাকতো, তাহলে হয়তো আমি খুব মানে সে বলে দিত যে ভাই কী যে আমাদের উপকার হয়। তো দেখবে, কারণ সাধারণ দর্শকরা কি করবে, যখন বল নিয়ে আক্রমণাত্মক যাবে তখন একটু মানে একটু চিল্লাবে, অথবা হচ্ছে গোল দেওয়ার পর চিল্লাবে, গোল খাওয়ার পরে গালি দিবে, আর না হলে হচ্ছে গোল মিস হওয়ার পরে গালি দিবে। কিন্তু মানে সাধারণ দর্শক মানে আলট্রাসরা এটা করে না। আলট্রাসরা হচ্ছে গোল মিস করলে তখন আরও মানে উৎসাহিত করবে। যদিও দেখা যায় যে আমাদের মধ্যে অনেকে নতুন থাকে, তারাও দেখা যায় যে একটু মানে মানে হতাশ হয়ে যায়, কিন্তু আমাদের রুলস এটা না। আমাদের রুলস হচ্ছে যখন গোল মিস হবে তখন আমরা এমন উৎসাহ দিব, এই যে মিস করার পর তার মধ্যে নার্ভাসনেস যেটা চলে আসে, এটা যাতে মানে তার মধ্যে না আসে, সেটা যাতে আবার আরো ভালো করতে পারে। এটা মানে এখানে বিশাল বড় পার্থক্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে তাহলে আপনাদের কি মনে হয় যে আসলে দেশের ফুটবলে আল্ট্রাসদের ভূমিকা কিরকম, বা বাইরের দেশের যেখানে আল্ট্রাসরা আছে, বাংলাদেশের আল্ট্রাসের ওখানে কি কোনো এখন পর্যন্ত কোনো গ্যাপ রয়েছে, বা আমরা পিছিয়ে আছি ওই জায়গাতে? এখন হচ্ছে কি, ওদের বয়স হয়েছে, একটা টিম একটা জিনিস দাঁড়া করাতে হলে অনেক সময় লাগে। ওরা সেই সাপোর্টটা পাচ্ছে, কিন্তু আমার বাংলাদেশে আলট্রাসকে দাঁড়া করাতে যা আমাদের অনেক প্রতিবন্ধকতার সামনে আসতে হচ্ছে। তো সেগুলো কাটায়ে উঠে আমরাও চেষ্টা করতেছি বড় কিছু করার। এবং সেটা যদি আপনি দেখেন, সিঙ্গাপুর ম্যাচে একটা দুর্ঘটনা ঘটলো, দেন হংকং এবং ইন্ডিয়া ম্যাচে আলট্রাসের সবচেয়ে বড় পরিচয় ছিল ইন্ডিয়া ম্যাচে যে হাইপগুলো, টিফু। হুম। আমরা হয়তোবা বাফুফের সাথে কিছু কোলাবোরেশনে গিয়েছিলাম, তারা যদি আমাদেরকে হেল্প করতো, আমরা টিফুটা আরও ভালো কিছু করতে পারতাম। বা বাইরের দেশের আলট্রাসগুলো যে ধরনের টিফু ইউজ করে, আমরাও সেটা পারতাম। তো এই গ্যাপগুলো হয়তোবা একটা সময় পূরণ হয়ে যাবে, তখন আমরা হয়তোবা মানে বাইরের দেশে আলট্রাসের চেয়ে আরও ভয়ঙ্কর কোনো আলট্রাস হয়ে উঠতে পারবো। আচ্ছা, সো প্রশ্নটা আরেকটা আছে, সেটা হচ্ছে এখানে আসলে ভূমিকাটা কি আছে যদি এভাবে বলি যে ফুটবল টিম ফুটবল খেলছে, বাট এই যে আল্ট্রাসরা যদি এভাবে খুব সাপোর্টিভ, সুদিনে বা দুর্দিনে সাপোর্ট করে, এখানে কি আসলে তাদের খেলার কোনো উন্নতি বা অবনতি হয়? এখানে হচ্ছে কি, যেমন একজন ফুটবলার আমাদেরকে অলওয়েজ মানে ফুটবলাররা আমাদের ম্যাচের আগে নক দেয়, ভাই আসবেন কিনা। আর আপনি যদি একটা জিনিস দেখেন যে এই যে উৎসাহটা, একজন ফুটবলার অন্য কোনো গ্যালারির দিক না গেলেও আলট্রাস গ্যালারির দিক অবভিয়াসলি ম্যাচ শেষে আসে। আর এর বড় একটা ইফেক্ট আমি বলবো যে বয়সভিত্তিক নারী সাফে যেটা হয়েছিল কমলাপুরে, রেফারি কিন্তু টসের মাধ্যমে চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল, তখন সাধারণ দর্শক কিন্তু বের হয়ে গিয়েছিল। দেন আলট্রাস প্রতিবাদ করেছে জি। এবং সেই প্রতিবাদের ফলস্বরূপ যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করতে বাধ্য হয়েছে ম্যাচ অফ কমিশনার। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া সেই ম্যাচটা ছিল একটা বয়সভিত্তিক ম্যাচ, যেটাতে আসলে ইন্ডিয়াকে টসের মাধ্যমে ম্যাচ উইন করে দেয়। এটা আসলে আমি জানি না, আমি সচরাচর দেখি নাই। তো ওইখানে আলট্রাস থেকে দেখা যায় যে প্রথমে ওদের মতন করে ওরা চিল্লাচ্ছে, মানে মানে গালিগালাজ করতেছে, তারপরে এক পর্যায়ে জুতা মারা শুরু করছে, পরে পুরো গ্যালারি থেকে জুতা মারা শুরু করছে। তো এই প্রতিবাদের প্রেক্ষিতে দেখা যায় হচ্ছে আপনার পরে দেখা যায় যে সিদ্ধান্তই চেঞ্জ করতে হয়েছে ওইটার। আচ্ছা, বাংলাদেশ ফুটবল আল্ট্রাস এই কমিউনিটির কি কোনো ফিউচার প্ল্যান আছে? অবভিয়াসলি যেটা শুরু করেছি তার ফিউচার প্ল্যান অবশ্যই থাকবে। তো এখন দেখা যাচ্ছে কি, একটা ম্যাচে আমরা হয়তো একটা সাইডে থাকি, 1500 2000 বা 3000 ছেলে পেলে নিয়ে একটা ম্যাচ ইভেন্ট করতেছি। তো আমাদের সামনের প্ল্যানিং যেটা আমরা ভবিষ্যতে যেটা চিন্তা করি, যে আমাদের হোম ম্যাচগুলোতে ফুল গ্যালারি আলট্রাস সমর্থক থাকবে এবং সবাই একসাথে 90 মিনিট গর্জন করবে। সাধারণ ফ্যান আমার মতো ফ্যানদের কি হবে?
সাধারণ ফ্যান বলতে কেউ থাকবে না। আমরা ইউরোপ আমেরিকাতে যেটা দেখি যে সাধারণ ফ্যান বলতে কিছু নাই, ওরা পুরোটাই আল্ট্রাস। তো মানে আপনি সবাই আল্ট্রাস আল্ট্রাসের নাম ইউজ মতন হয়ে করতে যাবে। হবে এটা না, বাট আল্ট্রাসের বিহেভিয়ারটা আপনার ভিতরে আসবে, আপনি যেন 90 মিনিট চ্যান্ট করতে পারেন, 90 মিনিট আপনার দলকে সাপোর্ট দিতে পারেন। ভাইয়া বাইরের দেশের ফুটবল আল্ট্রাস যেই সাপোর্ট গুলো পাচ্ছে, যেমন আমরা হয়তো শুনেছি, এটা সত্য মিথ্যা আপনারা ভালো বলতে পারবেন, যে ওদেরকে প্লেন দিয়ে হয়তো ফ্যানদেরকে নিয়ে আরেক জায়গায় যায়, বিভিন্ন সুযোগ সুবিধা দেয়। আপনারা কি সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন বাফুফে থেকে? আমরা যদি এটা দেখি যে লাস্ট কিন্তু হংকং ম্যাচে হংকং আল্ট্রাসকে তারা নিয়ে আসছে বাংলাদেশে, এবং হংকং ফুটবল ফেডারেশন তাদের নিয়ে এসেছে, বাট আমরা তো টিকিটই পাচ্ছি না ঠিক মতো। ওই স্বপ্নটা কীভাবে দেখবো? ইভেন ওয়ার্ল্ডের কোনো দেশে এমন হয়নি যে আপনার টিম বাসকে আপনি বরণ করে নিচ্ছেন ঘোড়া বা যে কোনো মাধ্যমে। আমরা কিন্তু সিঙ্গাপুর ম্যাচে চেয়েছিলাম যে আমার বাংলাদেশ টিমকে, হামজার ফার্স্ট ম্যাচ ইন্টারন্যাশনাল, আমরা ঘোড়ার দিয়ে বরণ করব, আমাদের সব কিছু প্ল্যান ছিল, আমরা ঘোড়া নিয়ে এসেছিলাম, বাট আমাদের হচ্ছে রোড ব্লক করা দেওয়া হয়েছে যাতে আমরা গাড়ির সামনে না আসতে পারি, যেটা খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স। আচ্ছা ভাইয়া, আল্ট্রাসদেরকে অনেকেই দেখেছি যে অনেকেই খুব বাজেভাবে নেয়, অনেকে আবার ভালোভাবেও নেয়। সো এই বিষয়ে আপনাদের মন্তব্যটা কি? এটা আসলে একদমই স্বাভাবিক, কারণ আল্ট্রাসদের যে কালচারটা, আল্ট্রাসটা হচ্ছে মাঠে মনে করেন যে প্রতিপক্ষ যে প্লেয়ার থাকবে তাকে উদ্দেশ্য করে এমন বাজে বাজে ওয়ার্ড ইউজ করবে, মানে তার অবস্থা খারাপ করে দেবে। এখন অনেকের জায়গা থেকে যে আসলে ভাই এটা ভালো না, এটা খারাপ কাজ, এখানে এটা, কিন্তু আসলে ফুটবলের ভাষায় ওইটাকে ভালো কাজ ধরা হয়। আপনি দেখবেন যখন মানে আপনি যারা ইন্টারন্যাশনাল ফুটবল নিয়ে কাজ করে তাদের কাছে যখন এটা জিজ্ঞেস করবেন, বা মানে আপনি ইন্টারন্যাশনাল মানে সাংবাদিকও যদি জিজ্ঞেস করেন, সে বলবে এটা ফুটবলের ভাষায় ভালো কাজ। কিন্তু আমাদের দেশে যেহেতু আমরা একটু বাংলাদেশ, আমাদের ধর্মের প্রতি আমাদের একটা ইয়ে থাকে, তো আমাদের আচার আচরণগুলা দেখা যায় যে মানে ফুটবলের ভাষার কিন্তু সামাজিক জায়গা থেকে একটু মিল করে না, তো অনেকে আসলে ওইটা একটু নিতে পারে না। তো তারপরে অনেকে যখন আসলে আস্তে আস্তে একটু যায়, তখন অনেকেই যেমন আগে আরও অনেক ঝামেলা হতো, আমাদের যখন গ্যালারিতে যাইতাম মানে প্রচুর প্রবলেম ফেস করতাম, কিন্তু এটা দিনকে দিন কমে যাচ্ছে, আবার একটু বাড়তেছে এই জন্য যে আগে আমাদের মানুষ চিনতে কম, দেখতে কম, কিন্তু এখন সারা বাংলাদেশ দেখতেছে। তো তখন দেখা যেতেছে যে আমাদের যদি মানে 50,000 লোক আমাদেরকে এটাকে সমর্থন করতেছে, আর তার বিপরীতে আবার 50,000 লোক এটাকে একটু ইয়া করতেছে, বাট এটা একদমই স্বাভাবিক, এটা নিয়ে আমরা একদমই ভাবতেছি না আর কি। কারণ যখন এটা তাদের কাছে ওই মেসেজটা চলে যাবে যে ভাই এটা ফুটবলের ভালো কাজ, তখন আসলে তারা এটাকে স্বাভাবিকভাবে মেনে নিবে, আমি আশা করতেছি। আচ্ছা, ঠিক আছে। সো একটা বিষয় আমরা জানতে পেরেছি, তবে এই প্রশ্নটা আপনাদেরকে করা, যে হামজাকে নাকি বাফুফে না, আমাদের মতো ফুটবল ফ্যানরাই নাকি খুঁজে বের করেছে। এটা কি আসলেই সত্যি? হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি। তো এটা আসলে কিভাবে হলো, মানে হামজাকে কিভাবে দেখা গেল, কিভাবে আপনারা খুঁজে বের করলেন? হ্যাঁ, এটা সত্য যে হামজাকে হচ্ছে ফ্যানরাই বাহির করছে। শুধু হামজা না, এই যে বংশোদ্ভূত প্লেয়ার যত আসছে বাংলাদেশে, এই যে ট্রায়াল হইছে, ট্রায়ালে অনেক প্লেয়ার আসছে। ট্রায়ালের বাহিরেও হামজা, সমিত সোম বা এই যে জায়েন আহমেদ, এদের কাউরে আপনি যা দেখবেন না যে বাফুর এখানে ক্রেডিট আছে। সবই মানে সমর্থকরা। এবং আমার অনেক অভিজ্ঞতা আছে যে আমাকে অনেকেই ইনবক্স আইসাইতেছে যে ভাই একটু দেখেন তো এটা কে, বা এ হচ্ছে এর মানে দাদা বাংলাদেশি, এর মামা বাংলাদেশি, এ অমুক ডিভিশনে খেলে, অমুক লিগে খেলে, বা এ হচ্ছে ভাই একটু হাইট অনেক বেশি, ডিফেন্ডিং অনেক ভালো করে, বা অ্যাটিং ভালো করে, এরকম আমাকে রেগুলারলি মানে একদল মেসেজ দেওয়া যায়। কেউ একদল জাস্ট আমাকে জানায় যে ভাই একটু চেক করেন, আবার অনেকে দেওয়া যায় যে মানে ইনফরমেশন সহ দেওয়া যায়। এই যে এদের এই চেষ্টা, এটা সবাই করে না, মানে গুটি কয়েক লোকজন ছিল যাদের এইটার প্রতি একটা মানে একটাই পাগলাটে মানে একটা তাদের ইচ্ছা জায়গা গেছে। আর যেটার অবদানই হচ্ছে আসলে দেখা যায় যে এই যে হামজা চৌধুরীকে পাইলাম, সমিত সোমদেরকে পাইলাম, জাহান আহমেদদেরকে পাইলাম, তারপর হচ্ছে আপনার আরও এই যে ট্রায়াল দিয়ে গেছে অনেক প্লেয়ার, সেখান থেকে অনেকেই বয়সভিত্তিকে জয়েন করছে, আবার অনেকেই বয়সভিত্তিকে জয়েন করার মতন প্লেয়ার। তো এই যে এখানে এই চেঞ্জটাই কিন্তু আমাদের এই ফুটবলটাকে পুরোটা চেঞ্জ করে দিছে। তো হ্যাঁ, এই যে চেঞ্জ, এইটাই কিন্তু আমাদের এই যে পুরো ফুটবলের হাইপটাকে একদম চেঞ্জ করে দিছে। এখন আমাদের কাজ হচ্ছে আসলে এইটাকে ধইরা রেখা, আর সামনে মানে নর্মালি ফুটবল যেভাবে আগায়, ফুটবলকে যেভাবে পরিচালনা করতে হয় ওইভাবে আমাদেরকে পরিচালনা করতে হবে। তো এখানে ফ্যানদের বিশাল বড় ক্রেডিট, এখানে বাফুফের আমি ক্রেডিট তেমন একটা দেখি না, কারণ আমি যা দেখছি পুরোটাই হচ্ছে আসলে ফ্যানরাই করছে। আচ্ছা, তো দেখা যাচ্ছে এখন আবার যে আমেজটা হয়েছে, সবাই বাইরের দেশের ফুটবলার নিয়ে অনেক হাইপ ক্রিয়েট করছে। সো এখন এটাতে যেটা হচ্ছে, আমাদের কি দেশের যেই ট্যালেন্ট গুলো আছে তারা কি ডিমোটিভেটেড হচ্ছে, যে আসলে আমরা আমরা এতদিন ধরে খেলছি এখানে, আমরা ভালো হয়তো অনেকেই দেখছি, আমরা ওই যে টমটম বা ব্যাটারি রিক্সায় বা আমরা বলি টেসলায় চলে কিন্তু অনেকে ফুটবল ক্লাবের ম্যাচগুলো খেলতে যায়। সো এখানে কি তাদের মধ্যে আছে যে হ্যাঁ বাইরে থেকে চলে আসতেছে, এরকম কি অ্যাটিটিউড আছে? তো এখানে হচ্ছে কি মূলত এইটা যদি কেউ করে থাকে,
সেটা তার জন্য খারাপ কিছু হবে। কারণ আমাদের যেটা চাওয়া যে এই প্লেয়াররা যখন আমার দেশে হয়ে খেলবে, তো এদের সাথে ওরা একটা প্রতিযোগিতা করবে, সুস্থ প্রতিযোগিতা, যে আমাকেও ভালো করতে হবে, ও পারলে আমি কেন পারবো না, আমি ভালো করলে আমিও দেশের হয়ে খেলতে পারবো। কিন্তু আপনি যে কথাটা বললেন যে এখানে যদি একবার ওরা চিন্তা করে যে ওরা তো খেলতেছে, আমরা কি করবো, ডিমোটিভেট হয়ে যায়, তাহলে তার কেরিয়ার শেষ হয়ে যাবে। বাট ফুটবলের প্রতি ভালোবাসা থাকলে অবভিয়াসলি সুস্থ একটা প্রতিযোগিতা হওয়া উচিত। আচ্ছা, তার মানে হচ্ছে অবশ্যই আমরাও চাই যে বাইরে থেকে যারা ভালো ওয়েল ট্রেন বা ভালো খেলছে তারা এসে খেললে যারা আমাদের এখন বাংলাদেশের ট্যালেন্ট আছে তারা যাতে এটা ডিমোটিভেটেড না হয়। আসলে আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে পারফরমেন্স না, যদি এটা একদম সহজ করি, আমাদের দরকার ফলাফল। এই যে ফুটবলের ফ্যানরা মাঠে আসে না, এটা পুরোপুরি ফলাফলের জন্য। আপনি ফলাফল এবং হচ্ছে মাঠের খেলা, আপনি কেমন খেলতেছেন, খেলা এবং ফলাফল দুইটাই লাগবে। আপনি না মাঠে খেলাও দেখাতে পারতেছেন, না আপনি ফলাফলও দিচ্ছেন, তো মানুষ আসবে কেন? ফুটবলে মানুষ আসেই মানে ফলাফল দেখার জন্য। এখন যদি বলেন যে আসলে হামজা আসতেছে দেখে আসতে, বিষয়টা এরকম না। হামজা আসতেছে, সে খেলাও দিতেছে এবং কি একদম পুরো খেলা চেঞ্জ করে দিছে, আসতে বাধ্য। শুধু হামজা দলে আসলো, আপনি দেখেন এই যে কিছুদিন আগে মুশফিকুর রহিম 100 নম্বর টেস্ট খেলছে, সরি হ্যাঁ 100 নম্বর টেস্ট খেলছে, দেখা যেতেছে ভালো স্কোরও করছে, কিন্তু দেখেন হচ্ছে আপনার মাঠে দর্শক নাই। তো শুধু আপনি ওই যে ভালো খেললেন, মানে ওভারঅল আসলে দেখা যায় কি ফুটবল মানে ফলাফল, মানে আপনি মাঠের খেলা কেমন খেলতেছেন এবং আপনি ফলাফল কেমন তৈরি করতেছেন, দুইটা বিষয় হচ্ছে দেখা যায় যে নির্ভর করে মাঠে ফ্যানরা আসে। তো দেখা যায় আপনার এই যে ফুটবলের বেহাল দশা, মানুষ মাঠে দর্শক আসে না, ফলাফলও পাচ্ছি না, খেলাও পাচ্ছি না। তো আসলে আমাদের এই জায়গাতে এটা খুবই প্রয়োজন ছিল। আর প্রয়োজন ছিল বলতে কি আসলে আরও প্রয়োজন হয়ে উঠছে যখন আমার এরকম অপশন আছে। সাধারণত অন্যান্য দেশে এরকম থাকে না যে একজন ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার আপনি আপনার দেশে খেলাইতে পারবেন। এটা সৌভাগ্য, এটা আসলে সৌভাগ্য। তো অবশ্যই, সেক্ষেত্রে আপনি অবশ্যই। পাইছেন, আপনার খুবই বেহাল দশা, এই দশাটা থেকে আপনি বাঁচার জন্য আসলে এর থেকে আর বড় কিছু হইতে পারে না। তো এটা পাইছেন, এটা কাজে লাগাইছেন, কিন্তু আপনাকে ফুটবল ধরে রাখতে গেলে ফুটবলের যে সিস্টেম, ওই সিস্টেম আপনাকে চলতে হবে। তো এটা আসলে ওই যে প্লেয়াররা, এই যে রাকিব ভাই যেটা বললো, অবশ্যই এখানে প্লেয়ারদেরকে ওই প্লেয়ারদের সাথে আরও প্রতিযোগিতা করে তাদের মতন করে আমার ফিটনেস, আমার মান উন্নয়ন করা। যেমন আমাদের দেশিদের প্লেয়ারদের ফিটনেস তো ভালো থাকে না, তারপর হচ্ছে খাবার দাবারের অত একটা গুরুত্ব না দেওয়া, দেখা যায় যে ওদের থেকে অনেক পিছানো। আপনি সমিত সমকে দেখেন, আপনি হামজা চৌধুরীকে দেখেন, এদের সাথে আমাদের দেশি প্লেয়ার অনেক পিছানো। এটা শুধুমাত্র আসলে যে তারা ওই দেশে খেলে এটার জন্য না, অনেক কিছু ওই দেশে খেলে তাদের দেখা যায় একজন ফুটবলের খাবার রুটিন, তারপরে হচ্ছে আপনার ফিটনেসে যেভাবে আমাদের দেশে অতটা গুরুত্ব দিয়ে থাকে না। তো যার কারণে আমরা অনেক পিছানো। এই যে পিছানো আমাদের দেশি প্লেয়াররা, ওইগুলাই হচ্ছে দেখা যায় যে একটা প্রতিযোগিতা করে এইগুলাতে উন্নতি করতে হবে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে আমরা তাহলে সবাইকে এই সাজেশনটাই দিব যে আপনারা যদি বাংলাদেশের এখানে ক্লাবে বা খেলে থাকেন, সো এটাতে ডিমোটিভেট হওয়ার কিছুই নাই, বরং তাদের সাথে খেললে মেন্টালিটি, তাদের প্লেইং স্টাইল, এই জিনিসগুলোতে আপনি আরো এক্সপার্ট হবেন। সো এই যে মাঠে খেলার ভাইয়া বিষয়টা বললেন যে ফলাফল কি আসলে মুখ্য বিষয় কিনা বা পারফরমেন্স। সো রিসেন্ট টাইমে আমরা কিন্তু বাংলাদেশের কিছু পারফরমেন্স, লাস্ট কয়েকটা ন্যাশনাল টিমের খেলা দেখেছি, যেখানে দেখা গেছে বাংলাদেশ জিততে জিততে হেরে যাচ্ছে। সো এই কয়েকটা ম্যাচ যদি পর্যালোচনা করে বা আপনার এজ এ ফ্যান কি মনে হয় যে কোন হার, লাস্ট যদি বলি, কোন ম্যাচে যেটা হেরেছে সেটা আপনার কাছে খুব বেশি আপসেট ছিল? আমার কাছে মনে হয়েছে যে নেপাল এবং হংকং ম্যাচে যে লাস্ট মোমেন্ট গোলগুলো কনসিভ করা সবচেয়ে বাজে ছিল আমাদের জন্য। আচ্ছা ভাই, আপনার কাছে কি? আমার কাছে ওই ম্যাচ, যেমন আমি এখন যদি ভাবি যে আসলে আমাদের লাস্ট ম্যাচগুলো আমরা কি গোলে হারছি কিনা, আমার কাছে তেমন একটা মাথা আসতেছে না। এর কারণ হচ্ছে আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচটা জিতে গেছি। তবে আমাদের হংকং ম্যাচটা, নেপাল ম্যাচটা তো আসলে এক ধরনের আমাদের একটু লজ্জাজনক ছিল, কারণ নেপালের সাথে আমরা ইজিলি মানে ম্যাচ, আমরা যেখানে আমরা আগে থেকে প্ল্যান করা যে আমরা ইন্ডিয়াকে নাকাচুমানি দিয়ে দিব, তো সেখানে আসলে নেপাল ম্যাচটা আমাদের জন্য একদম ইয়া ছিল। তো ঘরের মাঠে আমরা হংকংয়ের সাথে ম্যাচটা হারছি, ওইটা একটু ইয়া ছিল, কারণ আমরা ওদের ঘরের মাঠে যে আমরা ভালো খেলে আসছি। আর এখন মানে আমাদের পুরো দলটা এখন মানে ভিন্ন রকম হয়ে গেছে হামজা সমিতদের আসার পরে। তো অবশ্যই আমরা হংকং ম্যাচটা জিততে পারতাম, আর নেপালেরটা তো মানে ড্র হয়েছে, তো ওইটা তো আরও মানে আমরা আরও ভালো স্কোরে জিততে পারতাম। এই দুইটা একটু বাজে লাগছে, বাট আসলে ওভারঅল হচ্ছে ইন্ডিয়ার সাথে ম্যাচটা জিতছি, তারপর হংকংয়ে যে ভালো খেলছি, তো ভালোই। আচ্ছা, বাংলাদেশ ফুটবল লিগ এখানে কেন দর্শক হচ্ছে না? এখানে আপনি মূলত একটা জিনিস দেখবেন যে আমার অঞ্চলভেদে কোনো ক্লাব নেই। আমার যেটা আছে সবগুলো ঢাকা কেন্দ্রিক টিম, এবং এরা যায় বিভিন্ন জায়গায় খেলতেছে। বাট আপনি আমার যেমন আমি জালুকাঠির ছেলে, আমার যদি বরিশালের টিম হইতো সেক্ষেত্রে আমি নিজে খরচ করে বা আমার বরিশালে যখন টিম হইতো আমি আয়োজন করে সেটা দেখতে যেতাম। এখন
মুন্সিগঞ্জে খেলা চলতেছে আজকে ব্রাদার্স এবং কিংসের, তো এখানে কেন মুন্সিগঞ্জের মানুষজন ইন্টারেস্ট থাকবে? তারা তো দেখতে আসবে না, তারা হয়তো সময় পেলে যাই 5 মিনিট বসে থাকি, কারণ তার তো টিম না। তো এই তাহলে জায়গাটা হয়তো চেঞ্জ করা উচিত। বিষয়টা আসলে ক্লাব তো আসলে মনে করেন আপনি আমি যে কেউ মানে যদি আমরা প্রপারলি চ্যানেল মেনটেন করি দিতে পারি, তাহলে কি এটা বলতে চাচ্ছেন যে আসলে সবাই ঢাকার মধ্যে এসেই ক্লাব ওন করছে বা এটা নিয়ে কাজ করতেছে? এটা হচ্ছে কি, আমার ক্লাবগুলো আমার কাছে মনে হয় যে একটা, যে আমার ফুটবলে জাস্ট 8টা 9টা টিম নিয়ে কখনো একটা মানে লিগ হওয়া, এটা আপনি ওইভাবে হাইপ পাবে না। যখন এটা হচ্ছে যদি বিভাগীয় টিমগুলো থাকতো সাথে এই ক্লাবগুলোও খেলতো, হুম। সেই সময় সেই হাইপটাও পাওয়া যেত এবং ওই বিভাগগুলো পার্সোনালি সাপোর্ট করতো। এখন আপনি 3-4টা জেলায় মানে আপনি জাস্ট স্টেডিয়াম বাড়াচ্ছেন, স্টেডিয়াম বাড়ানোর জন্য আপনাকে কেউ চিনে না, আপনার ক্লাবের নাম জানে না, কে খেলতেছেন, কোন জার্সি কে পড়তেছে। আমাকে এখনও অনেক জায়গায় খেলা দেখতে গেলে, রিসেন্টলি আমি কুলমিল্লায় খেলা দেখতে গেছি, আমাকে জিজ্ঞাসা করে ভাই কোন জার্সি কোন টিমের। তো এই জিনিস হইলে আপনি কীভাবে সেটাকে সামনে নিয়ে আসবেন? মানে দিন শেষে আসলে আমাদের যে লিগটা হচ্ছে, আপনি এই লিগের খেলা কেন দেখবেন? এই 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 লিগে 8টা দল খেলে। এই দল কারা? এই দলের প্রতি তো আপনার টান থাকতো, সবার থাকবে না, একটা টিমের প্রতি তো আপনার টান থাকতে হবে, মানে আপনার চেনা থাকতে হবে। যখন ওই টিমের খেলা দেখবেন তখন বাকি টিমকে চিনবেন, বাকি প্লেয়ারদেরকে চিনবেন, তখন আপনি খাতায় কলমে দেখবেন যে আমার টিম কয় নাম্বার আছে, সমর্থন দিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশ এখানে মানে যে লিগে কয়েকটা টিমে হচ্ছে বিভিন্ন কোম্পানির নামে, যেগুলোর তারা তাও আবার সেগুলো আবার দেখা যায় তাদের লোকেশন হিসাবে ওই ঢাকাকে দিচ্ছে। তো আসলে দেখা যায় আটটা দলের মধ্যে আপনার হচ্ছে 7টাই ওদের লোকেশন ঢাকা, আর একটা হচ্ছে রহমতগঞ্জ, ওইটাও ঢাকা। তো আমি খেলা দেখবো কখন? যখন এই দলে হয়তো স্টার প্লেয়ার আছে। যেমন আপনি দেখবেন যে মানে বসুন্ধরা, যেমন যখন রবসন খেলতো তখন অনেকেই বসুন্ধরা সাপোর্ট করতো, বাট রবসন চলে গেছে, এখন অনেকে ওরা পরিচয় দিচ্ছে না। আবার আপনি দেখা যেতে আবাহনী কয়েকজন ভালো প্লেয়ার যখন আসে সাইন করে, তখন ওরা দেখা যায় যে আবাহনীকে মানে সাপোর্ট করে, মানে সাধারণ ইয়ারা আবার চলে যায়, আবার ওরা সাপোর্ট দেওয়া বন্ধ করে দেয়। এইটা এভাবে হয় না। হয়তো আপনাকে দেখা যায় কি লং টাইম আপনি প্লেয়ার এরকম ধরে রাখতে পারেন বা একজন প্লেয়ারকে আনতে পারেন, চলে যাবে তারপরে শেষ। যেমন কিন্তু আপনাকে মেনলি হচ্ছে এই লিগগুলো হয় কি অঞ্চল ভিত্তিক। আপনার কুমিল্লা টিম, আপনার চট্টগ্রামের টিম, যখন আমার টিম খেলবে, ওই টিম যতই খারাপ খেলুক আমি ওই টিমকে সাপোর্ট দিব। এটা আমার মানে এটা আজীবন সাপোর্ট দিয়েই যাবো, কোনো করার নাই ভাই। আমার হারলে, যেমন আমার দেশ হারলে কোনো করার নাই, কালকে আমারই সাপোর্ট দিতে হবে। হয়তো রাগ অভিমান করে একদিন ম্যাচ না যেতে পারি, ফুটবলের প্রতি টান থাকলে পরের ম্যাচে আমি যাবই। তো আসলে আপনাকে এই লিগের মানে উন্নতি করতে হলে বা ফ্যানদেরকে মাঠে নিতে হলে, আর এই লিগের উন্নতি তখনই হবে যখন ফ্যানরা যাবে। ফ্যান ছাড়া ফুটবল মানে স্পোর্টসে একদম আসলে মানে দুর্বল, ওইটা অসহায়। তো আপনাকে ওই ফ্যানদেরকে লাগবে, ওই ফ্যানদের জন্য আসলে লিগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অঞ্চলভিত্তিক ক্লাব দেওয়া। ঢাকা সর্বোচ্চ 1 থেকে 2টা 3টা থাকতে পারে, কিন্তু মানে বিভাগীয় ক্লাব মানে একটা থাকতেই হবে, না হলে হয় না। সর্বোচ্চ দেখা যেতে পারে যে হ্যাঁ ওরা রেলিগেশন খাইছে, একটাতে চলে গেছে, 1-2টা ক্লাব হয়তো ওই বিভাগের এখন এই সিজনে মানে ফার্স্ট ইয়ারে নাই, সেকেন্ড ইয়ারে যাই রয়েছে, কিন্তু বাকি বিভাগের তো থাকবে। আবার দেখা যায় যেগুলো নিচে গেছে তখন তারা প্রতিযোগিতা করবে যে না আমার নেক্সট সিজনে আবার আমাকে ফার্স্ট ইয়ারে যাইতে হবে। ওটা যাওয়া আসার মধ্যে থাকবে, ওটা ফুটবলের সিস্টেম, কিন্তু দিন শেষে আপনাকে ওই মানে সিস্টেমে আপনাকে যাইতে হবে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে তাহলে বিভাগীয় যদি আমাদের লিগগুলো মানে ক্লাবগুলো হয়, তাহলে হয়তো আমরা আরো সুন্দর ভালোভাবে খেলা আপনি দেখতে। যদি খেয়াল করেন রহমতগঞ্জ পুরান ঢাকার ক্লাব, হুম। তো পুরান ঢাকার ক্লাব ওরা যে সমাদরটা পায় ওখান থেকে, এবং হচ্ছে পাবলিকলি চাঁদা তুলে ওদের ক্লাব চলে। ইভেন ওরা যে ফাইনাল খেলছে লাস্ট 2022-23 সিজনে ফেডারেশন কাপ ফাইনালে, ঘোড়ার গাড়ি করে ওদের সাপোর্টাররা চলে আসতেছে। কেন? ওরা কিন্তু ভালো টিম না, আমরা জানি, কাগজে কলমেও না, পারফরমেন্সেও না। তারপরে ও ফাইনালে উঠে গেছে বা ওদের ভালো একটা ম্যাচ হচ্ছে, এলাকার লোকজন ঘোড়ার গাড়ি করে চলে আসতেছে। ইভেন ওদের ক্যাপ্টেন যখন তখন বললো, কিরণ ভাই যখন বললো যে তোমাদের মানে কেমন সাপোর্ট পাচ্ছ, তখন বলতেছে যে আমরা তো স্পোর্টস ম্যান, আমাদের হচ্ছে তেলের খাবার খাওয়া যায় না, বাট বাসা থেকে আমরা ফাইনালে উঠছি, জানে না কিসের ফাইনাল, কেন কিভাবে হচ্ছে, তো বাসা থেকে মহিলারা কাচ্চি রান্না করে নিয়ে আসছে যে খাও, তোমরা ভালো কিছু করছো। হ্যাঁ, তো পুরান এই ঢাকা। যে মানে জানে না ওরা কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, বাট তারপর আমার এলাকার টিম, পুরান ঢাকার টিম, মানে ওদেরকে সাপোর্ট দিতে হবে। এই যে জায়গাটা, এটা হচ্ছে অঞ্চলভিত্তিক ক্লাব না হলে হবে না। আচ্ছা, এই বিএফএল এর সাথেই একটা রিলেটেড কোয়েশ্চেন, ভাই বিএফএল এর লোগোটা কেমন আছে? আপনি যদি আমাকে রেটিং দিতে পারেন -0.5 দিব আমি।
আর আমি আসলে যদি আমি রেটিং দেওয়ার আগে হচ্ছে আমি সাধারণত হচ্ছে আমার নিজের মন্তব্যের আগে বাকিরা কি মন্তব্য করছে ওইটার দিকে দেখি। তো যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে ভালো অ্যাক্টিভ থাকি, তো সেখানে দেখতেছি যে সবাই আসলে একদমই পছন্দ হয় না। পছন্দ যদিও আসলে এখানে যারা এটা ডিজাইন করছে তাদের থেকে যুক্তি ছিল, বাফুফে থেকে যুক্তি ছিল, হ্যাঁ যুক্তিগুলো আসলে অনেক সময় আপনি বলতে পারেন যে হ্যাঁ ওকে। কিন্তু আপনি যখন এই ছেলেরা যখন আসলে লা লিগা দেখতেছে, ইংলিশ প্রিমিয়ার লিগ দেখতেছে, ওদের লোগোগুলো যখন দেখতেছে এরকম মানে অনেক ভালো বা একটা লিগগুলার লোগো যেরকম হয়, সেখানে তারা দেখতেছে যে বিভিন্ন ডিজাইন গ্রুপে আমাদের দেশের ছেলেরা বিএফএল এর জন্য হচ্ছে ভালো ভালো লোগো বানায় দেখাচ্ছে। তো তখন আসলে এরকম লোগো যখন আমি ওটার সাথে তুলনা করি, দেখি যে আসলে এটার সাথে যাচ্ছে না, তো তখন আসলে একটু মানে হয়তো দেখা যেত যে আমাদের ছেলেরা চাইতে বেটার লোগো বানায় দিচ্ছে না বা আমরা দেখি নাই। যেমন আমি কিছু ডিজাইন গ্রুপে দেখলাম যে বিএফএল এর হচ্ছে ওরা কিছু কনসেপ্ট ডিজাইন করছে যেগুলো দেখা যায় ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগার সাথে তুলনা করার মতো, কিন্তু দেখা যায় যে বাফুফে যে লোগো বানাইছে সেই ওগুলোর সাথে তুলনা করলে একদমই ভালো হয় নাই। এই জন্য আসলে এই লোগোটা মানে আমি বলবো যে একদমই আসলে ভালো হয় নাই, বা ফ্যানরা আসলে এই জন্য এটা নিয়ে অনেক মানে অখুশি আর কি। আচ্ছা, তো ভাই আমরা এখন র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো। সো এখানে হচ্ছে আপনাদেরকে আমরা কিছু স্টেটমেন্ট বা কিছু কোয়েশ্চেন করব, সেটা আপনি এগ্রি, ডিসএগ্রি, ইয়েস নো এটা দিবেন। সো আপনাদেরকে আমি ইয়েস নো এই প্ল্যাকার্ডটা দিচ্ছি। আচ্ছা, সো আমি প্রথম প্রশ্ন করি, সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট কোচ কাবরেরা। একজন কোচ যখন তার হচ্ছে ন্যাশনাল ডিউটি না থাকলে, মানে ন্যাশনাল ম্যাচ না থাকলে তার নিজ দেশে চলে যাচ্ছে, আপনার দেশের ফুটবলকে প্রিমিয়ার লিগগুলো ফলো করতেছে না, তাহলে আপনি প্লেয়ার উঠাইতে পারবেন না, তো সে কখনো ভালো কোচ হইতে পারে না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবলের কি আপনারা মনে করেন যে আমাদের কোনো লং টার্ম প্ল্যানিং এর অভাব রয়েছে? হ্যাঁ, আমাদের তো কোনো প্ল্যানিং আমরা এখন পর্যন্ত দেখি নাই, কারণ আমরা লম্বা সময় ধরে আমাদের ফ্যানদের দাবি ছিল যে আসলে লং টাইম প্ল্যানিং যেটা ফুটবলের সিস্টেম, তো সেরকম কিছু আমরা এখন পর্যন্ত দেখতে পাই না, যেটা খুবই অভাব। আচ্ছা, তারা হচ্ছে ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করতেছে, লং টাইমের কিছু আমরা দেখি না তাদের, আর তারাও সেটা প্রকাশ করতে ব্যর্থ এখন পর্যন্ত। আচ্ছা, জামাল ভুঁইয়াকে কি আপনারা বাংলাদেশের কোচ হিসাবে দেখতে চান? এইটা আসলে এখন ইয়েস নো আমি কোনোটাই বলবো না, যদি এদিক দিয়ে ইয়েস উঠছে ওই দিক দিয়ে নো উঠছে, বাট এখন কিছু বলা যাবে না, কারণ আমরা ওকে ক্যাপ্টেন হিসাবে পারফেক্ট পাইছি, কিন্তু এখন বাকিটা আসলে জামাল হিসেবে কোচ হিসাবে কেমন হয়ে কোচ হিসাবে সে ফিরে সেটার উপরে নির্ভর করতেছে। আচ্ছা, সো হামজা, জায়ান, সমিতকে আপনারা কি বাংলাদেশের ক্লাবের কোনো টিম মেম্বার হিসেবে দেখতে চান? নো, একদমই না, কারণ হচ্ছে আমরা ওদেরকে যেই মানের পাইছি ওইখানে ওদের ক্লাবদের অনেক মানে বড় ক্রেডিট আছে, তো এখানে আসলে তারা আরো পিছায় যাবে, আমরা এটা বিশ্বাস করি। ওকে, বাংলাদেশ ক্লাব ফুটবল প্লেয়ারদেরকে যেই স্যালারি দেয় সেটা কি যৌক্তিক? না, কিছু ক্লাব একটু স্যালারি মোটামুটি দিলেও দেখা যায় যে আসলে অনেক ক্লাবে ওরকম স্যালারি দেয় না, এটা আসলে খুবই বাজে। আমরা যদি এই সিজনটা দেখি, এই সিজনের প্লেয়ারদের স্যালারি, মানে একজন প্লেয়ার যে তার পুরো ফ্যামিলি চলে এটা দিয়ে, তো সেখানে যে স্যালারিটা দিচ্ছে সেটা দিয়ে একটা ফুটবলার তার যা খরচ চলে যায় মান্থলি তার নিজের পিছনে, সেটাই তো উঠে আসে না, তো সে ভালো কিছু করবে কীভাবে? সো আগামী সাফ 2026 এর বাংলাদেশ কি চ্যাম্পিয়ন হবে? হ্যাঁ, আমি বিশ্বাস করি যে বাংলাদেশই চ্যাম্পিয়ন হবে। অবশ্যই সাপোর্টার হিসেবে আমরা চাইবো চ্যাম্পিয়ন হবে, এবং এটা আমাদের বিশ্বাসের জায়গা। শুধু বিশ্বাস না, আমাদের দলে যে অবস্থান এই জায়গাতে আপনি সাফ কি আমি মানে যে জায়গাতে যখন হামজা বলতেছে যে আমরা মানে বিশ্বকাপ খেলতে চাই, তো সেই জায়গাতে আপনি সাফ নিয়ে যদি চিন্তা করেন তাহলে এটা হবে না, একদম না। আচ্ছা, বর্তমানে বাফুফে কি খুব ভালো করছে? সরি, নো, জাস্ট হামজার সমিতকে বিক্রি করতেছে, আর কিচ্ছু না। কাজিম শাহের আবাহনীতে যোগ দেওয়া কি ঠিক হয়েছে? আমি এটা বলবো না, এটা হচ্ছে রাকিব ভাই বলবে, আমার ইয়েস অর নো। যদিও আমি একজন আবাহনী সাপোর্টার, বাট কাজিমের মতো একজন ফুটবলার দেশের জন্য পারফেক্ট, বাট বাংলাদেশের ক্লাবের বর্তমান যে অবস্থা সেই প্রেক্ষিতে হয়তো বা ও যদি কানাডার কোনো একটা লিগে থাকতো, আমরা আরও ভালো পারফরমেন্স ওর কাছ থেকে পাইতাম, কারণ ও ভালো টেইন আপের ভিতরে থাকতো। হ্যাঁ, এখন আমাদের লাস্ট সেগমেন্টে চলে আসি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে কিছু কোয়েশ্চেন করব। সো এর প্রশ্ন হবে, আপনারা আপনাদের মতো স্টেটমেন্ট দিবেন। সো আমাদের স্টুডিওতে যারা আছে সবাই মিলে ডিসাইড করব কার অ্যান্সারটা ইন্টারেস্টিং আছে। সো যার অ্যান্সার মানে ইন্টারেস্টিং হবে তার জন্য একটা গিফট হ্যাম্পার রয়েছে। তো ভাই এখানে আরেকটা চ্যালেঞ্জ আছে, সেটা হলো আপনাদের এই কোয়েশ্চেন করবো, এরকম করতে করতে আনসার দিতে হবে, কোনো সমস্যা নেই যদি বল পড়েও যায়। সো এই রাউন্ডে কে জিতবে মনে হয়? দেখা যাক। আচ্ছা, বাংলাদেশ ফুটবল এখন কোন জিনিসটা ফোকাস করলে আগামী 1 বছরে অনেক বেশি ডেভেলপ করবে? তৃণমূল ফুটবলে নজর দিলে। হ্যাঁ, আমার একই মত যে আসলে
তৃণমূল ফুটবল নিয়ে আমাদের দিতে হবে, না হলে বল এভাবে ছিটকে যাবে। আচ্ছা আচ্ছা। আপনারা যদি একদিনের জন্য বাফুফের প্রেসিডেন্ট হন তাহলে কোন কাজটা আগে করবেন? আমি ওই তৃণমূল থেকে হাত দিব। তৃণমূলে যে জায়গা আসলে যত ধরনের মানে দুষ্টমি শয়তানি হয়, দেখা যায় আমরা অনেক অভিযোগ শুনি, ওইখানে যে দায়িত্বশীলদেরকে নিয়ে আমি ওগুলাকে আগে শেষ করব, ওইখান থেকে শুরু করব, তারপরে হচ্ছে কোচ পর্যন্ত আসবো। সিন্ডিকেটটা আগে ভেঙে দিতে হবে, সবার আগে আমি এটাই করব। আপনারা যদি ফুটবল একাডেমি বানাতে পারতেন তাহলে ওখানে সবচেয়ে ইউনিক ব্যাপারটা কি হতো? আমি সেখানে তৃণমূল থেকে যাদেরকে আসলে আমরা গ্রামে গেলে দেখি আসলে এক শট দিলে বল মানে বারবার কাঁপায় ফেলে, ছিঁড়ে ফেলে, মানে এরকম ফুটবলারদেরকে আসলে আমরা ন্যাশনাল শেষ পর্যন্ত পাই না। তো আমি আসলে ওই জায়গাগুলো নিয়ে কাজ করতাম, যে এদেরকে খুঁজেই না, এদেরকে আমি তৈরি করতাম। তৃণমূল নিয়ে যদি কাজ করার সুযোগ থাকে, অবভিয়াসলি আমি হচ্ছে তৃণমূলের পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী আছে ওদের সবচেয়ে ভালো ক্যাপাবল থাকে ওরা, তো ওই জায়গাটা একটু ফোকাস দিতাম যে, এবং একাডেমি করলে ওদের নিয়ে কাজ করার প্ল্যান আছে। তো আমাদের শেষ প্রশ্ন এই রাউন্ডের, যে আপনারা কি চান, যে বড় স্টেডিয়াম নাকি ছোট বাট বেস্ট একটা ট্রেনিং গ্রাউন্ড? আধুনিক ট্রেনিং গ্রাউন্ড। হ্যাঁ, আমাদের স্টেডিয়ামও লাগবে, ট্রেনিং গ্রাউন্ডও লাগবে। কারণ হচ্ছে আপনার না হলে দেখা যাবে যে আপনার স্পন্সররা থাকবে, এটা সেটা থাকবে, আপনি ওই আবার আমাদের দেশে চলে রাজনৈতিক কালচার, ওই টিকিট দিয়ে দর্শকদের থাকে না, পরে দেখা যায় যে আপনি বাজে পরিস্থিতির শিকার হইতে হবে, গেট ভেঙে ঢুকে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে ওইটাও লাগবে, ট্রেনিং গ্রাউন্ডও লাগবে। আপনার টাকা নাই, ফুটবল ভালো হলে টাকা এমনিতে আসবে, টাকা নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা, তো এই রাউন্ডে আমরা কাকে বিজয়ী ঘোষণা করছি? ইয়াসিন ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ ভাইয়া, আমাদের পক্ষ থেকে আরং থেকে আপনার জন্য গিফট হ্যাম্পার, গিফটটা রাখবেন। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ অনেক সময় দেওয়ার জন্য। সো লাস্ট কোনো একটা কমেন্ট বা মেসেজ যদি বাংলাদেশের ফ্যান অথবা ইয়ুথ প্লেয়ারদেরকে অথবা বাফুফের জন্য যদি থাকে, আপনারা কাইন্ডলি শেয়ার করবেন। বাংলাদেশ ফুটবলের জন্য একটাই মেসেজ থাকবে যে ক্লাবগুলো একাডেমি করুক এবং সেখান থেকে প্লেয়ার উঠে আসুক, সবচেয়ে বেটার অপশন এটা। এবং এটা করতে হলে বাফুফেকে ক্লাবগুলোর প্রতি প্রেশার দিতে হবে যে তোমরা একাডেমি করো, নাহলে কোনো ক্লাব করবে না বাংলাদেশের প্রেক্ষাপটে। আমার জায়গাতে হচ্ছে যদি মেসেজ থাকে, আমাদের ফুটবল এখন একটা বড় চেঞ্জ আসছে। তো এই জায়গাতে আগে থেকে ছিল যে আমাদের ফ্যামিলি থেকে আসলে ফুটবলের প্রতি দিতে চাইতো না, কারণ ফুটবলে কোনো কেরিয়ার ছিল না। কিন্তু আসলে এখন আমাদের সব কিছু একটা পরিবর্তন আসছে। আপনি চাইলে দেখা যায় যে আর্থিক অবস্থা ভালো, তারা দেশের বাহিরে থাকতেছে, তো সেখানে আসলে তারা ওই লেভেলের সুযোগ পাচ্ছে যে তার ছেলেকে ফুটবলার বানানো। ওইরকম মানে যেটাকে আমরা বলি প্রোডাক্ট আর কি, যে ক্লাবরা হচ্ছে প্রোডাক্ট তৈরি করে, মানে প্লেয়ার তৈরি করে। তো তারা চাইলেই সুযোগটা পাচ্ছে। বাহিরের দেশে যেমন হচ্ছে তার ছেলেকে সন্তানকে সে ওইভাবে তৈরি করার সুযোগ পাচ্ছে, যেমন দেশেও এখন ওইরকম সুযোগ না পাইলেও তার কাছে একটা সুযোগ থাকতেছে, কারণ এখন হচ্ছে একটা সম্ভাবনাময় কেরিয়ার আছে, ফুটবলের কেরিয়ার আছে। তো সেখানে দেখা যায় যে আগে অভিভাবকরা এই জায়গায় দুশ্চিন্তায় ছিল, এই জায়গাতে আশা করি এখন সেটা চলে গেছে। তো তারা চাইলে আসলে তাদের ছেলেকে যারা একটু মেধাবী, যারা ফুটবলার হওয়ার একটা মানে চান্স আছে যে ভালো কিছু সে করতে পারবে, তো তাদেরকে আসলে ফুটবলের সুযোগ দিয়ে এবং তাদেরকে ফুটবলের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনে যাতে তাদেরকে আসলে একটা অভিভাবকদের যে দায়িত্ব থাকে, যেমন পড়াশোনার প্রতি যেভাবে রাখলে তারা আসলে একজন ভালো ইঞ্জিনিয়ার হয়, ডক্টর হয়, তো সেই জায়গাটাতে আসলে যাতে করে মানে ফুটবলীয় শিক্ষা যেটা, ওই শিক্ষা যাতে তাদেরকে হেল্প করে এবং ওইভাবেই তাদেরকে নিয়ে চেষ্টা করে। তো আশা করি এরকম কিছু যদি যখন আমরা করব, তখন আসলে দেশের জন্য এটা অনেক বড় একটা পাওয়া থাকবে, কারণ ওইখান থেকে আমাদের এরকম হামজা চৌধুরী, এরকম জায়ন আহমেদ, সমিত সোমরা বাহিরে আসবে, উঠে আসবে। আচ্ছা, ধন্যবাদ রাকিব ভাই এবং ইয়াসিন ভাই আপনাদেরকে আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। গাইস, আজকের এই এপিসোডটা এখানেই শেষ করছি। সো আপনারা কমেন্ট করে জানাবেন যে আজকের এপিসোডটি কেমন লাগলো, এবং আমরা সবাই আশা করছি বাংলাদেশ ফুটবল টিম সাফ 2026 টুর্নামেন্টটি জিতবে এবং আগামী 2030 বিশ্বকাপে অংশগ্রহণ করবে। আপনাদের যদি আমাদের এই ভিডিওটি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন। Sports Voice, where passion finally speaks.